আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার আছি। আপনাদের পছন্দনীয় বই অর্থাৎ টাচ টু গেট এ প্লাস ইন ইংলিশের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে আজকে ভিডিওটি করব আমরা রাইট ফর্ম অর ভার্বের রুল 3 নিয়ে। আমরা এই পূর্বেকার 2 পর্যন্ত আলোচনা করেছি। এর ভিডিওতে আমরা 2 নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 3 নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম ভার্বের রুল 3 নিয়ে আমরা বলছি এখানে আমরা কয়টি রুলস দিয়েছি? মাত্র এই বইতে মাত্র রুলস দিয়েছি 10টি রুলস। অর্থাৎ 10টি রুলস যদি আপনি ঠিকভাবে শিখেন, এখানে যে 10টি রুলস দিছি রাইট ফর্ম ভার্বের, এই 10টি রুলস যদি আপনি শিখেন তাহলে রাইট ফর্ম ভার্বে 5-এ 5 পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রুলস নাম্বার 3। আমরা 2 অলরেডি পিছনে আমরা যে রাইট ফর্ম ভার্বে সেই ভিডিওতে করে ফেলছি। 3 শিখবো আজকে আমরা এই বই থেকে। তো আমি শেষে একটু শুরু করে বলছি, যারা এখনো এই বইটি আপনারা এখনো সংগ্রহ করে নিন, যেহেতু আপনাদের পরীক্ষার সামনে। আর আমার তৈরি আর্থিক অবস্থার বিবরণীতে তুমি বস অর্থাৎ মাত্র 4টি অঙ্কে আর্থিক অবস্থার বিবরণী শিক্ষার বইটি অলরেডি অনেকে সংগ্রহ করছেন। আর যারা এখনো করেনি, সংগ্রহ করার জন্য ঠিক একইভাবে মেসেজ করুন। আর আপনাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের সমস্ত অধ্যায় অর্থাৎ প্রমাণ করো হিসাব বিজ্ঞানে তুমি বস, এটা 80 মানে 3 থেকে 4 দিনের মধ্যে এটা রিলিজ হবে। প্রতিটি অধ্যায় মাত্র 3টি অঙ্কে, যে কোনো অধ্যায় মাত্র 3টি অঙ্কে কিভাবে শিখবেন সেটার একটি সিরিজ আছে ইনশাআল্লাহ সামনে। এটা এই 3 থেকে 4 দিনের মধ্যে এটা রিলিজ হবে। সেটার জন্য অবশ্যই আপনারা বুকিং দিন, কারণ যে আগে বুকিং দেবে সে কিন্তু আগে বইটি পাবে। কারণ আমরা ধারাবাহিকভাবে যারা আগে বুকিং দেয় তাদের বই আগে পাঠাই। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা রুল 3 নিয়ে আলোচনা করব। দেখেন, রুল 3-তে যে রুলসটা আছে এটা দিয়ে কিন্তু দেখবেন অনেক বইতে এটাকে অনেকভাবে প্যাচিয়ে করছে। আমি 4 থেকে 5টা রুলসকে একটি রুলসের মাধ্যমে নিয়ে আসছি, মাত্র টেকনিকের মাধ্যমে। আপনি একটু দেখেন, এখানে বলা আছে রাইট ফর্ম ভার্বের ব্র্যাকেটে বি থাকে। অর্থাৎ যদি কোনো আপনি একটি বোর্ড কোশ্চেন সলভ করতে গেলেন, সেখানে দেখবেন, আমি একটু যদি দেখিয়ে দিচ্ছি একটি কোশ্চেন। দেখেন বি আছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা বি দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে বি দেখতে পাচ্ছেন, এয়ার ড্যাশ বি। তো এরকম যদি দেখেন গ্যাপের পরে বি আছে, তো বি থাকলে আপনারা যেটা করবেন এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটি বসিয়ে দিবেন। আমি আবার বলছি, এম ইজ আর ওয়াজ ওয়ার বসিয়ে দিবেন। এখন কোনটা দিবেন সেটা হচ্ছে, আপনি যদি সেন্টেন্সটা পড়েন, যদি দেখেন এটা অতীতের কোনো ঘটনা, সেক্ষেত্রে ওয়াজ ওয়ার বসাবেন। আর যদি দেখেন বর্তমান কোনো বিষয় নিয়ে আলোচনা করছে, সেক্ষেত্রে আপনি এম ইজ আর নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, এটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। তাই এয়ার হয়, এখানে দেখেন যেহেতু এম ইজ আর হয়, an important element of the environment, অর্থাৎ বায়ু হয় পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই হয় অর্থে আমরা জানি এই যে এম ইজ আর এর মধ্যেই হবে, কারণ ওয়াজের অর্থ সিও। বায়ুটা এরকম আগে গুরুত্বপূর্ণ সিও, এখন না এরকম কিন্তু না, এটা সবসময় গুরুত্বপূর্ণ। তো প্রেজেন্ট নিয়ে আলোচনা করতে, সুতরাং এটাকে আমাদের প্রেজেন্ট টেন্সে ইজ বসাতে হবে, যেটা অ্যান্সার হচ্ছে ইজ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব দ্বিতীয় যে লাইনটি, সেটা হচ্ছে এখানে বলা আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বলা আছে এবং যদি হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড বসে। যদি দেখেন যদি ব্র্যাকেটের মধ্যে হ্যাভ থাকে, অর্থাৎ বি থাকে এম ইজ আর ওয়াজ আর বসবে, হ্যাভ থাকে হ্যাভ হ্যাজ হ্যাড বসবে। আর যদি ব্র্যাকেটে বিয়ার থাকে, এবং আমরা আগে হ্যাভ হ্যাজটা ক্লিয়ার করি, তারপর বিয়ার একটা বোঝাবো। তো হ্যাভ থাকে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড বসাবো। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, একটি উদাহরণ দিয়ে দেখবো। দেখেন এখানে হচ্ছে হি ড্যাশ হ্যাভ। এখন প্রিয় শিক্ষার্থী, হির সাথে হ্যাভ হয় না হ্যাজ হয়? আপনারা বলেন। হি হচ্ছে আমরা জানেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এটা নিয়ে আমাদের বইয়ের মধ্যে লেখা আছে কোথায় হ্যাভ হ্যাজ হবে, সেটাও আমি বিস্তারিত আলোচনা করছি। যে ন্যারেশনের পার্সন ব্যবহারের ক্ষেত্রে বা প্রোনাউনের ব্যবহারে আমি এগুলোর ব্যবহার দিয়েছি, কার সাথে কে বসে। নেই বলতে আমার এই বইতে কিছু নাই, অর্থাৎ যেটা আসবে পরীক্ষায় যতটুকু আসবে সবই আছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখুন হির সাথে এখানে হ্যাভ দেওয়া আছে, যেহেতু হ্যাভ আছে আমরা জানি হ্যাভ থাকে হ্যাভ হ্যাজ হ্যাড বসতে পারে। তাহলে হি এর সাথে হ্যাভ না হ্যাজ না হ্যাড বসবে, এটা নির্ভর করবে সেন্টেন্সটা পাস্ট হলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, যদি পাস্ট হয় তাহলে দিব হ্যাড, আর যদি প্রেজেন্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ। এখন যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদের হি এর সাথে হ্যাভ না হয়ে হ্যাজ হয়ে যাবে। এটা হচ্ছে তারপরে আমরা একটু দেখছি যে পরবর্তী রুলসটা কি আছে। যদি দেখেন এখানে বলছে যদি ব্র্যাকেটে বিয়ার থাকে, অনেক সময় দেখবেন যখন আপনি রাইট ফর্ম ভার্ব করবেন, সেখানে ব্র্যাকেটে বিয়ার শব্দটা দেখতে পারবেন। বিয়ার শব্দের অর্থ আমরা জানি বহন করা, কিন্তু এখানে আমি বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করছি এবং কলেজ কোশ্চেন সলভ করছি, সেখানে দেখছি যে বিয়ার এখানে বহন করার অর্থে তারা ব্যবহার করছে না। এটাকে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করছে বা কোথাও কোনো কিছু এরকম আবিষ্কার হয়েছে এরকম। তো সাধারণত আমি যেটা দেখছি সেটা হচ্ছে জন্মগ্রহণ করার অর্থে
এই বিয়ারটা ব্যবহার করছে। তো এখন দেখেন এই বিয়ার আমরা জানি বহন করা, কিন্তু বিয়ার আরেকটা হচ্ছে প্রসব করা, অর্থাৎ সন্তান প্রসব করা বা জন্মগ্রহণ করা, এই অর্থে ব্যবহৃত হয়। তো আমরা যতগুলো বোর্ড দেখি সবগুলো এখানে জন্মগ্রহণ করার অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা একটু পরে উদাহরণ দিব। তাহলে আবারও বলি, যদি ব্র্যাকেটে বিয়ার থাকে তখন জন্মগ্রহণ করার অর্থে প্রেজেন্ট টেন্সে ইজ বর্ন হয় এবং পাস্ট টেন্সে ওয়াজ বর্ন হয়। আমি আবার বলছি, প্রেজেন্ট টেন্সে ইজ বর্ন হয় এবং পাস্ট টেন্সে ওয়াজ বর্ন হয়। একটু ক্লিয়ার করব আমরা উদাহরণের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছি, দেখেন, প্যারেন্টস আর ব্লেসিং অফ গড টু আস, মানে বলছি পিতামাতা আমাদের জন্য একটি আশীর্বাদ। হোয়েন এ চাইল্ড ড্যাশ, যখন এই বিয়ার দেওয়া আছে, দেখেন বিয়ার অর্থ জন্মগ্রহণ করা। যখন একটি শিশুর জন্ম হয়, না হয়েছিল, যখন একটি শিশুর জন্ম হয়, তো হয় হলে আমরা জানি এখানে কি করতে হবে, ইজ বর্ন দিতে হবে, ইজ বর্ন। তো অনেক বইতে দেখবেন এটাকে ওয়াজ বর্ন দিয়েছে, আমি বলবো ওটা আসলে সঠিক না, কারণ একটা সেন্টেন্সের মিনিংয়ের সাথে আপনি মিনিং করে বসাতে হবে। হয়ে যখন একটা শিশুর জন্ম হয়, দেয়ার জয়েস, তাদের আনন্দ, নো বাউন্ডস, সীমা থাকে না, অর্থাৎ নো বাউন্ডস অর্থ সীমা থাকে না, সীমাহীন, এরকম সীমাহীন তাদের আনন্দ থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছিলাম, যদি গ্যাপের মধ্যে বিয়ার দেখেন তাহলে ইজ বর্ন অথবা ওয়াজ বর্ন, ইজ বর্ন অথবা ওয়াজ বর্ন। যদি প্রেজেন্টের হয় ইজ বর্ন, যদি পাস্টের হয় ওয়াজ বর্ন। আমার মনে হয় আপনারা অবশ্যই 3 রুলসটা বুঝতে পারছেন। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4 এ যেটা আলোচনা আছে সেটা হচ্ছে, দেখেন, একটি সেন্টেন্সের মধ্যে আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে আমি দেখিয়ে দিচ্ছি পার্শ্ববর্তী, এই যে রুল নাম্বার 4, একই সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, পরবর্তী বা দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। একদম সিম্পল একটি কথা। আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব দেখি, আমরা জানি একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে। যদি একটি সাবজেক্ট প্লাস দুটি ভার্ব থাকে, আমার কথাটা আবার বুঝেন, যদি সেন্টেন্সের সাবজেক্ট থাকে একটি কিন্তু ভার্ব দুটি, তখন শেষের ভার্বটির সাথে আমাদের কি করতে হবে, অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তবে উদ্দেশ্য অর্থে, মনে করেন কোনো কিছু করতে যাওয়া উদ্দেশ্য অর্থে এখানে টু ব্যবহার হতে পারে, এক্সেপশন। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তো এটাই হচ্ছে আমাদের এই রুলস। তবে দ্বিতীয় ভার্বটি দিয়ে যদি উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস ভার্ব বসে। এখন আমরা এটা ক্লিয়ার করবো একটি উদাহরণের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছি এক্সাম্পল, এখানে এটা সিলেট বোর্ড 2017-তে আসছে, এটা হচ্ছে আমার বইয়ের, আমি বলছি আমার বইয়ের প্রত্যেকটি উদাহরণ কিন্তু বোর্ড কোশ্চেন রিলেটেড। তো এখানে বলছে, দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড উইথ হিম, অর্থাৎ রাইটার তাকে নিয়ে কি মুগ্ধ হয়ে গেছিল বা বিমোহিত হয়েছে। শি স্টার্টেড, দেখেন স্টার্টেড একটা ভার্ব এবং পরে গ্যাপে একটি ভার্ব দেওয়া আছে। তাই বলছেন সেন্টেন্সের মধ্যে যদি দুটি ভার্ব থাকে, শেষের ভার্বটির সাথে আইএনজি করতে হবে। যেমন শোয়িং, শো থেকে শোয়িং, আমি আবার বলে দিচ্ছি, শো থেকে শোয়িং। এরকম যদি দেখেন একই সেন্টেন্সে সাবজেক্ট একটা ভার্ব দুইটা, তখন শেষের ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। ঠিক একইভাবে আমরা আরেকটি যদি দেখি, কালচারাল ফাংশন ওয়ার অ্যারেঞ্জড এভরি নাইট, দেখেন ওয়ার অ্যারেঞ্জড মানে আয়োজন করা হয়, এভরি নাইট প্রত্যেক রাতে। তাহলে দেখেন কালচারাল ফাংশন প্রত্যেক রাতে আয়োজন করা হয়, কোন উদ্দেশ্য কিন্তু আছে অবশ্যই, তাই না? এখানে যেহেতু ইনস্পায়ার দিচ্ছে, এখন কেন এখানে আইএনজি দিবে না, কারণ এটা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তবে টু ইনস্পায়ার, উৎসাহিত করতে, অর্থাৎ আমি একটি সঠিক টেকনিক বলে দিই, যদি দেখেন ওই বাংলা সেন্টেন্সে তে আসে, উৎসাহ করা না, উৎসাহ করতে, কাজটি করো না, কাজটি করতে, এরকম করতে, যেতে, খাইতে, ঘুমাইতে, তে যোগ হয় বাংলা অর্থে, তখন আপনারা এটার সাথে টু যোগ করে দেবেন। দেখেন প্রত্যেক রাতে আসলে এই ফাংশনটা, সাংস্কৃতিক অনুষ্ঠানটা করা হয় মানুষকে উৎসাহিত করতে বা অনুপ্রাণিত করতে। এটা এইচএসসি বোর্ড 2018-তে আসছে। এই জন্য এখানে আমরা ভাবিস টু দিছি, কারণ এটা দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে, কোনো কিছু করার উদ্দেশ্য অর্থে এটা টু বসে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু বলে দিচ্ছি যে আমাদের এই যে দুইটা ভার্ব থাকে, আইএনজি শেষে ভার্ব সাথে আইএনজি হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দুইটা রুলস নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তী রুলসটা একটু বড়, এই জন্য আমরা এটা নিয়ে পরবর্তী একটু আলোচনা করবো। আমি চাচ্ছি অল্প অল্প করে দিতে, কিন্তু আপনারা যাতে এটা নিয়ে একদম সুন্দর করে বুঝেন, কারণ একটি রুলস বোঝানো অনেক কষ্ট, এবং বুঝতে যদি এটা যদি বুঝে ফেলেন তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে। একসাথে আমি কতগুলো রুলস দিলাম কিন্তু আপনি বুঝছেন না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। তো আমি চাচ্ছি অল্প অল্প করে বুঝে যদি আপনাদের উপকার হয় সেজন্য। তো এই ভিডিও টিউটোরিয়াল অলরেডি দেখেন আমাদের যেহেতু 9 মিনিট হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি রুলস দেখি, যদি একটু ছোট হয় না হয় করে নিব। সরি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখি নিয়ে পরবর্তী রুলসটা কি, একটু যদি বড় না হয় তাহলে আমরা করে দিব।
যদি বড় হয়, কারণ বোঝানোটা আমি আগে বলছি আমরা 4 নিয়ে আলোচনা করেছি অলরেডি, 5 নিয়ে করবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 5টা একটু ছোট আছে, যেহেতু আমি এটা সংক্ষেপ করে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখেন রুলস নাম্বার 5 হচ্ছে রাইট ফর্ম ভার্বের কোথাও ব্র্যাকেটের মধ্যে নট থাকে, অর্থাৎ আপনি যদি কখনো ব্র্যাকেটের মধ্যে নট প্লাস ভার্ব থাকে বা শুধু নট আছে, তখন সেক্ষেত্রে আপনি ডু নট, ডাজ নট, ডিড নট বসাবেন। আমি আবার বলছি ডু নট, ডাজ নট, ডিড নট বসাবেন, প্লাস ভার্ব ফর্ম অন বসে। আমি আবার বলছি রাইট ফর্ম ভার্বের গ্যাপের পরে যদি কোনো নট থাকে তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট বসবে, প্লাস ভার্ব ফর্ম অন বসবে। এখন এটা ডু নট বা ডাজ নট এটা কখন বসবে আর ডিড নট কখন বসবে? যদি এই সেন্টেন্সটা প্রেজেন্টের হয়, অর্থাৎ ঘটনাটা, এখন এখানে কিন্তু ঘটনাটা আপনি বুঝতে পারবেন না, কারণ এখানে আমরা একটি সেন্টেন্স দিচ্ছি। যখন আপনি পুরো প্যাসেজটা পড়বেন সেখানে দেখবেন লেখা থাকবে ওয়ান্স আপন এ টাইম, বা পিছনের কোনো ঘটনা দেওয়া আছে, সাল দেওয়া আছে, পিছনের যে সেন্টেন্সগুলো স্টারডে, লাস্ট মান্থ, এইগুলো থাকে কিন্তু আমরা বুঝি না পাস্টের। অর্থাৎ ওই প্যাসেজটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডিড নট প্লাস ভার্ব ফর্ম অন বসাবো, আর যদি প্রেজেন্ট কথা নিয়ে আলোচনা হয় সেক্ষেত্রে আমরা ডু নট অথবা ডাজ নট নিব। এখন কোথায় ডু নট এবং কোথায় ডাজ নট নিব সেটা হচ্ছে আমাদের ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি একজন হয় তাহলে আমরা ডাজ নট নিব, আর সাবজেক্ট যদি একের অধিক হয় তাহলে আমরা ডু নট নিব। তো প্রিয় শিক্ষার্থী, এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করছি, সেটা হচ্ছে দেয়ার আর মেনি পিপল হু ড্যাশ। দেখেন দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ আছে, দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ, তাহলে কি এটা কি অবশ্যই প্লুরাল, আর প্লুরাল হলে আমি বলছি ডু নট হবে। তাহলে নট যেহেতু আছে তাহলে ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, বরিশাল বোর্ড 2016 আসছে। নেক্সট আমরা একটি উদাহরণ দেখবো যাতে আমাদের আরেকটু ক্লিয়ার হয়। দেখেন এখানে দেখা যাচ্ছে যে ড্যাশ, আরেকটি আমি এখানে দেখেছি, আর যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে ওতে ভার্বের সাথে আইনস হয়। আপনারা বুঝতে পারতেছেন আমার রুলসগুলো কত টেকনিকে আপনাদের আমি উপস্থাপন করছি। 2-3টা রুলসকে আমি কিন্তু সংক্ষেপ আপনাদের জন্য করে দিয়েছি, একমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা অল্পতে মাত্র 10টা রুলসের মাধ্যমে সমস্ত রাইট ফর্ম করতে পারেন। দেখেন, আর যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে, প্রথমত আমরা শিখলাম কি, যদি নট থাকে তাহলে এভাবে হবে। আর যদি বলছে যে সেন্টেন্সটা শুরু হয়েছে গ্যাপ দিয়ে, দেখবেন অনেক সময় আপনারা বোর্ড কোশ্চেন সলভ হয়ে যাবে, তখন দেখবেন যে এরকম দেওয়া আছে গ্যাপ, আমি দেখিয়ে দিচ্ছি, গ্যাপের পরেই একটা ভার্ব দেওয়া, প্লাস পরে আবার ভার্ব আছে, সাবজেক্ট, পুরো একটা সেন্টেন্স আছে। এরকম যদি কখনো আপনারা কোনো কোশ্চেন দেখেন প্রথমেই গ্যাপ এবং গ্যাপের পরেই একটি ভার্ব দেওয়া, তখন ওই ভার্বের সাথে আইএনজি করে দিবেন। আমি আবার এখানে দুইটি জিনিস উল্লেখ করে দিচ্ছি, যেটি আপনারা খুব ভালোভাবে বুঝবেন, যেটা 4 আর 5 আমি একসাথে আবার একটু আলোচনা করছি। যদি একটা সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে, শেষের ভার্বের সাথে আইএনজি হয়, যেমন হি স্টার্টেড, এটা একটা ভার্ব, একটা ভার্ব, এখানে আমরা আইএনজি যোগ করছি। আর যদি সেন্টেন্সটা শুরুতেই প্রথম গ্যাপ থাকে, সেক্ষেত্রেও আমরা আইএনজি যোগ করব। ক্লিয়ার আমার কথাটা? যদি সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, শেষের ভার্বের সাথে আইএনজি, অথবা এখানে দেখেন দুইটা ভার্ব আছে, টিচ একটা ভার্ব, ইজ একটা ভার্ব, শুরুতে গ্যাপ টিচ থাকে, এটা হবে কি টিচিং। এরকম হবে, যেমন স্মোক যদি থাকে, স্মোক ইজ ডেঞ্জারাস টু আস, মানে আমাদের জন্য ধূমপান। এই যে স্মোক আছে প্রথম এবং ইজ হয়, তাহলে দেখেন স্মোকও একটা ভার্ব, স্মোক একটা ভার্ব যেটা হয়তো ধোঁয়া নেওয়া বা ধূমপান করা, তারপরে হচ্ছে ইজও একটা ভার্ব। তো এখানেও কিন্তু আমরা এরকম বলি না স্মোক না, আমরা বলবো কি স্মোকিং ইজ ডেঞ্জারাস টু আস বা হার্মফুল টু আস। এভাবে মানে শুরুতে যদি কোনো ভার্ব থাকে এবং পরে একটি ভার্ব থাকে, ওটার সাথে আমরা আইএনজি করে দিব। এটাই ছিল আমাদের রুল 5। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা চেষ্টা করব যাতে বাকি সবগুলো রুলস অর্থাৎ বাকি 5টা নিয়ে আলোচনা করতে পারি। সে পর্যন্ত ভালো থাকেন, আহমেদ রুবেল স্যারের সাথে, থাকেন অক্সফোর্ড কমার্স কোচিং এর সাথে, থাকেন আমাদের প্রমাণ করো আর্থিক অবস্থার বিবরণীতে, অথবা প্রমাণ করো হিসাব বিজ্ঞানে তুমি বস, মাত্র 3টি অঙ্কে কিভাবে হিসাব বিজ্ঞান শিখতে পারবেন, এরকম বইগুলো আপনাদের জন্যই দরকার, আর আপনাদের দরকার জন্যই আমি এগুলো তৈরি করেছি। আর যারা এখনো আপনি বইটি সংগ্রহ করেননি, আমার গ্রামার শিখুন মজার মজার টেকনিকের মাধ্যমে যারা এখনো শিখেন নাই, মাত্র প্রিপোজিশনে কি পড়তে হবে, সমস্ত অধ্যায় টেকনিক, এমন না যে একটা অধ্যায় টেকনিক, আমি সমস্ত অধ্যায় টেকনিক দিয়েছি এবং সংক্ষেপে রুলসগুলোকে আপনাদের উপস্থাপন করছি, যাতে আপনাদের দ্রুত আপনারা 2-1 দিনের মধ্যে প্রিপারেশন নিতে পারেন। মাত্র 1 দিন পূর্বেও যদি বইটি সংগ্রহ করেন, আমি গ্যারান্টি দেবো সে কখনো ইংলিশে ফেল করবে না। ইটস মাই চ্যালেঞ্জ, এবং আমি এটা অবশ্যই এর দাবিদার। যখন আপনারা বইটি পড়বেন অবশ্যই আপনারা আমাকে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।